আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই শুভেচ্ছা। টোকিও সিটি ট্যুর পার্ট 1 আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে আপনাদেরকে টোকিও সিটি ঘুরছি এবং ঘুরে দেখাচ্ছি। আমি এই টোকিও সিটির যে ভিডিও দুইটা পার্টে ভিডিও করতেছি, কারণ একটা পার্টে ভিডিও করলে টোকিও সিটি অনেক বড়। আমরা জাস্ট সামান্য কিছু 2 ঘন্টা ঘুরছি, তার ভিডিও ধারণ করছি দুইটা পার্টে। সেই ভিডিওগুলা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আপনারা দেখেন, দেশ বিদেশ ঘুরি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, ভিডিওগুলো সংরক্ষণ করি আপনাদের দেখানোর জন্য, এবং আপনারা দেখবেন, দেখে আপনারা বুঝবেন যে জাপান দেশটা কীরকম। জাপান হলো পৃথিবীর ভিতরে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে, এবং জাপান অন্যরকম একটা দেশ, যেই দেশে আপনার মানুষ খুবই সভ্য জাতি হিসাবে জাপানের মানুষ 1 নম্বরে আছে। তো যাই হোক, আজকে আমি টোকিও সিটি ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি, এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে জাপানের ভিসার বিষয়ে একটু কথা বলতে চাই। অনেকে আমাকে মেসেজ করে যে ভাই, জাপান গেলেন, কোন ভিসায় গেছেন, কিভাবে ভিসা পাইলেন, কোথেকে পাইলেন, অনেকে মেসেজ করে, অনেকে ফোন করে। তো আমি সবার উদ্দেশ্যেই এই ঘুরতে ঘুরতে এই ভিডিওর ভিতরেই কথাগুলা বলতেছি, আপনারা একটু শুনে রাখবেন, যাতে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমার কাছে জাপান নিয়ে, সেই প্রশ্নগুলো উত্তর পেয়ে যান। তা আমি দুবাইতে একটা কোম্পানিতে আছি। তো দুবাইতে থাকা অবস্থায় আমি বাড়ি থেকে ছিলাম, বাড়ি থেকে এসে আমি জাপানের ভিসা প্রসেসিং করার জন্য এখানে বেলাল ভাই নামে এক ভদ্রলোক আছে পাকিস্তানি, ওনার সাথে আমি পরামর্শ করে হংকং এবং জাপান একসাথে আমি পেপার জমা দিই। তো এরপরে উনি 1 মাস হয়ে গেল, 1.5 মাস চলে গেল, ভিসা হচ্ছে না। হংকংয়ের ভিসা এখনো হয় নাই। 1.5 মাস পরে জাপানের ভিসাটা অ্যাপ্রুভ আসছে। তো অ্যাপ্রুভ বলতে আন্ডার এক্সামিনেশন আসছে। পরে আমি বললাম ভিসা হবে না মনে হয়। তো উনি বলছে না, ভিসা রিফিউজ হলে আগে হয়ে যেত, যেগুলো আন্ডার এক্সামিনেশন আসছে আপনি একটু অপেক্ষা করেন, আপনার ভিসা হয়ে যাবে। আন্ডার এক্সামিনেশন লেখার 4-5 দিন পরেই আমাকে ফোন দিয়ে অফিসে যেতে বললো। তা আমি ভাবলাম যে অফিসে কেন যেতে বললো, কোনো সমস্যা কিনা, ভিসা হয়েছে কিনা আমি জিজ্ঞাসা করি, তাও বলে না। পরে তাদের অফিসে আমি একদিন জুমার নামাজ পরে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে আমার ভিসার মেইলটা দেখাইলো এবং ভিসা কপি দেখাইলো পোর্টাল থেকে। পরে আমি ওনাদেরকে কংগ্রেচুলেশন জানাইলাম। ওই দিন ছিল আপনার 22 না 20 রমজান। তো সারাবডিজি মেট্রো স্টেশনের পাশে ওনার অফিসটা। তো আমি ওখানে ইফতারের আগে আগে যাই, ওনারা আমাকে ইফতার করার জন্য বলে। তো আমি ওনাদেরকে ইফতার করাই, আমি ওনাদেরকে ইফতার করে ইফতারের পরে চলে আসি। তো এরপরে ওনার সাথে যথাসময়ে কথা বলে আমি টিকিট করি, বাংলাদেশে মঈন ভাই আছে, ওনার মাধ্যমে টিকিট করি। এবং আমাকে ট্রাভেল করার জন্য বিভিন্ন দেশে যারা হেল্প করে, এর ভিতরে মঈন ভাই আছে, ইমন ভাই আছে, বিলাল ভাই আছে, এরপরে আরও বন্ধু বান্ধব অনেকে আছে, হেল্প করে। তো যাই হোক, ওই টপিকে না যাই, আমার কী কী ডকুমেন্টস লাগবে ওই টপিকটা বলি। আমার 1 নাম্বার লাগছে হলো দুবাইয়ের ইউএইর রেসিডেন্ট কার্ড। 2 নম্বরে লাগছে হলো আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড 35-45 ফটো। 3 নম্বরে লাগছে হলো বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ডের কপি। 4 নম্বরে আমার পাসপোর্টের কপি, মূল পাসপোর্ট তো আর নেয় নাই, ই ভিসা দিছে আমাকে। 4 নম্বরে লাগছে হলো আমার কাছ থেকে, জাপান তো কোনো ফিস নাই বাংলাদেশিদের জন্য, পাকিস্তানিদের জন্য, কিন্তু উনি ফিস নিছে জাপান আর হংকং মিলে 1200 দিরহাম আমার কাছ থেকে নিয়েছে। তো যাই হোক, ফিস নিয়েছে, কাজ হয়েছে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এই ডকুমেন্ট, এর সাথে ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। তো আমার ব্যাংক স্টেটমেন্টে যদিও একটু প্রবলেম ছিল, আমি আশাবাদী ছিলাম না যে জাপানের মতো এত বড় একটা রাষ্ট্র আমাকে ভিসা দিবে। তো যাই হোক, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, মা বাবার দোয়ায় আমি ভিসাটা পেয়েছি। এর পূর্বে আমি অনেকগুলো দেশ ভিজিট করেছি। তো জাপান থেকে ঘুরে আমি এরপর হয়তো নেক্সট আরও অন্য দেশে যাব, সেগুলো আপনাদেরকে ইনফরমেশন লাগলে বলবেন, আমি দিব। তো এরপরে ভিসা হওয়ার পরে আমি
টিকিট কাটি বাংলাদেশ থেকে। দুবাই থেকে টিকিটের প্রাইস অনেক বেশি থাকে। তো বেশি থাকার কারণে আমি কয়েকটা ভাবে চেক করে আমি বাংলাদেশ থেকে মইনবের মাধ্যমে টিকিট করি। খুবই অল্প টাকায় টিকিট করি আমি। যার টিকিটের প্রাইস যদি জানতে হয় তাহলে কমেন্টস করেন, আমি বলে দিব, অথবা মেসেজ করেন। খুবই অল্প টাকায় আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট করি, মইন ভাইয়ের সহযোগিতায় টিকিট করে আমি জাপান চলে আসি। এবং জাপান এয়ারপোর্টে মজার বিষয় কি জানেন, অনেক মানুষের কাছে শুনি যে মেক্সিকো আর জাপান থেকে প্রচুর পরিমাণ রিটার্ন করে। আমাকে কিন্তু, আমি এটা নিয়ে একটু ভয় ছিলাম, কিন্তু আমাকে কিন্তু ওরকম কিছু জিজ্ঞেস করে নাই। আমি স্মার্টলি ইমিগ্রেশনে গেলাম। যাওয়ার ইমিগ্রেশন যখন লাইনে দাঁড়ালাম তখন আমাকে ওখান থেকে এক ভদ্রমহিলা ডাক দিয়ে বললো যে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন। আমি বললাম নো। তো আমাকে বললো আসেন। তো আমি ফর্মটা ফিল আপ করলাম, উনি বলে দিল, ফর্মটা জমা দিলাম। জমা দেওয়ার পরে ইমিগ্রেশনে গেলাম। যাওয়ার পরে ইমিগ্রেশনে আমার সাথে এত সুন্দর আলাপ ব্যবহার করছে, একদম আমি কি হাসি দেবো, উনি হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন। তা আমি বললাম আমি ঘোরার জন্য আসছি। আপনার কোনো রিলেটিভ আছে জাপানে? আমি বলছি না, আমি একা আসছি, আমার কোনো রিলেটিভ নাই জাপানে। তো বলছে কোথায় থাকবে? আমি বললাম হোটেলে থাকবে। তো আমার পাসপোর্টটা মানে কয়েকবার উল্টে পাল্টায় দেখলো, দেখার পরে আমাকে বললো ওকে কংগ্রেচুলেশন, আমাকে স্টিকার মেরে দিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম, উনি বোধহয় দেখছে আমি জাপানে আসার আগে টোকিও টাওয়ারের টিকিট, টোকিও স্কাইট্রির টিকিট, আরও কয়েকটা এক্সপোর্টের টিকিট কনফার্ম করে কেটে অনলাইনে তারপরে আসছি, এবং ফুল হোটেলটা কনফার্ম পেমেন্ট করে আসছি। তো আমার জাপান তো প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। আমার মনে হয় আমার পাসপোর্ট নাম্বার যখন দিছে তখন বুকিংগুলো কনফার্ম দেখছে, এই জন্য আমাকে ওরকম কোনো প্রশ্ন করে নাই। তো ওরকম কোনো প্রশ্ন না করাতে ইমিগ্রেশন থেকে আমি চলে নিতে আসলাম। পরে আর এক ভদ্রমহিলা আমাকে বললো যে আপনি আরেকটা ফর্ম ফিল আপ করেন। তো ওই ফর্মটা আমি ফিল আপ করলাম, তাও ওনারা আমাকে হেল্প করছে। তো এরপরে আমি চলে আসলাম ইমিগ্রেশন পারবে, এবং খুব সুলভ আলাপ ব্যবহার করছে আমার সাথে। বা আমি যে গাড়িতে যাব, হোটেলে কিভাবে যাব, কি আসার বিষয়, মানে সবই আমাকে সুন্দরভাবে বলে দিছে। তো এত হেল্পফুল তারা, যা বলার বাইরে। এখন পর্যন্ত এই জাপান ঘুরতেছি,